কথা। নমস্কার, ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে সাফ কথার এই আসরে আমাদের সঙ্গে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন, যাকে আমাদের রায়গঞ্জের প্রত্যেকেই চেনেন। যখন তাকে দেখাবো, তাকে যখন আমরা স্ক্রিনের সামনে নিয়ে আসবো, প্রত্যেকেই একটু আবেগতাড়িত হয়ে যাবেন, এটা বলতেই পারি। কথায় বলে না যে মানুষ তৈরির কারিগর, তারা কিন্তু শিক্ষক। আমাদের ছোটবেলা থেকে বাবা মা তারা যেমন আমাদেরকে শিক্ষা দিয়ে মানুষ করে তোলেন, বড় করে তোলেন, তেমনি কিন্তু আমাদের বিদ্যালয়ে প্রতিটি কোণায়, প্রতিটি ইটের দেওয়ালে, ভাঁজে যে সমস্ত শিক্ষাগুলো লেগে রয়েছে, গেঁথে রয়েছে আলপিনের মতো, সেই শিক্ষাগুলো কিন্তু কারা প্রদান করেন? বিদ্যালয়ের শিক্ষকরা। আমাদের জীবন দর্শন, আমাদের জীবন গঠনের জন্য যারা মূল কারিগর, সেই শিক্ষক। আজকে আমরা সাফ কথায় পেয়েছি আমার এবং আমার মতো আরও যারা রয়েছেন, আমার থেকেও বয়সে যারা অনেকেই বড় রয়েছেন, তাদেরও হয়তো অনেকেরই শিক্ষক, রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ক্রীড়াবিদ বলা যায়, সেই সঙ্গে রাজনীতির সঙ্গেও যার অঙ্গাঙ্গিভাবে একটা নিবিড় সম্পর্ক ছিল। বলতে গেলে শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ শ্রী প্রশান্ত চট্টোপাধ্যায় মহাশয়। নমস্কার। প্রশান্তবাবু স্যার, আপনাকে ভারত টিভি স্টুডিওতে অনেক অনেক স্বাগত। আপনাকে আমাদের ছাত্রদের পক্ষ থেকে আরও একবার প্রণাম। স্যার, আপনার এই দীর্ঘ শিক্ষকতার জীবন একটা মাইলস্টোন, তা সেই ক্ষেত্রে আপনার শুরুটা ঠিক কিভাবে ছিল যদি একটু বলেন। সম্ভবত 75 সালে আপনি রায়গঞ্জ করোনেশনে এসেছিলেন। আমি 75 সালে রায়গঞ্জে এসেছি। তার আগে আমি বদলপুর হাই স্কুল বলে একটা স্কুলে ছিলাম, ওটা জুনিয়র হাই ছিল। তখন গোবিন্দবাবু ছিলেন শিক্ষামন্ত্রী, ওনাকে বলে টলে ওটাকে হাই স্কুল করা হয়। এবং আমার চেয়ে ছাত্রছাত্রী বড় ছিল স্কুলে। আমি গায়ে হাত দিতে ভয় পেতাম। এখনকার মতো গায়ে হাত দেওয়া না, যে এখন গায়ে হাত দিয়ে শিক্ষক জেলে যাচ্ছে, সেই গায়ে হাত দেওয়া না, মানে ওদেরকে একটু চপেটাঘাত করা বা শাসন করা। হয়তো অনেক ছেলে এমন ছিল, ও ঘুরে এসে বলতো কোথায় যাচ্ছ, বলে জল খেতে, তাড়াতাড়ি আসবে। আসার পরেই আমি চপেটাঘাত করতাম, মেরে দিয়েছি। সে ছেলে বড়, আমার চেয়ে বয়সে বেশি। বললাম আমাকে মারলেন, আমি বলি তোমার পায়ে তো একটুও জল নেই। একটা ন্যাকেট কলের পাড়ে, যেখানে কোনো প্ল্যাটফর্ম নেই, সেখান থেকে তো কল পাম্প করলে গায়ে পায়ে জল পড়বে, তোমার তো জলই নেই কোনো, মিথ্যা কথা বলে কোনো, আর তোমার মুখ দিয়ে একটা গন্ধ বেরোচ্ছে। বলে স্যার বাবার কাছ থেকে বিড়ি খাওয়া শিখেছি। কী বলবো, এরকম জায়গায় ছিলাম। তাই সেখানে এদের সঙ্গে এইভাবে মিলেমিশে কাটাতে হতো। তারপরে অনেকবার একটু গণ্ডগোলও হয়েছে, হয়তো বড় ছেলেকে মেরে দিয়েছে। আমার গোফের রেখা ওঠেনি, তারা একবার করে গোপ কামায়, দাড়ি কামায়, নাহলে পরে আবার দাড়ি গজিয়ে যায়, এই রকম। তা সেই সব ছেলেপেলে বুনিয়াদপুর থেকে আসতো, কেউ কুসুমন্ডি থেকে আসতো ওখানে। স্কুলের আমাদের স্টাফ খুব ভালো ছিল। আর আমি ছোটোবেলা থেকেই স্কুলের, আমাদের পরিবারের বেশিরভাগই তো শিক্ষক, আর আমি ছোটোবেলা থেকে শিক্ষকতাটাকে ব্রত নিয়েছিলাম। কারণ আমি ওখানে রায়গঞ্জের ভালো ভালো ফুটবলারদের নিয়ে গিয়েছিলাম। তারা রাত্রে সকালবেলায় উঠে কিছু দূর হেঁটে বললো আর যাবো না। আমি বলি কী ব্যাপার, আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিছু ভালো? বলে না, কাল রাতে ডাকাতি হয়েছে শুনেছি, এইখানে থাকবো না। এই রকম ঘটনাও ঘটেছে। তা যা হোক, এবং শুনলে আপনি আশ্চর্য হবেন যে সুভাষ ভৌমিককেও আমরা খেলিয়েছি। সুভাষ ভৌমিক, যিনি পরবর্তীকালে কোচ হয়েছেন, ফুটবল জগতে একটা বিরাট তারকা ছিলেন। তারপরে কাতলা বুনু নামে প্রসিদ্ধ, সেও খেলেছে, তাকেও আমরা খেলিয়েছি। সে নিশীথনাথ কুণ্ডু মহাশয় প্রয়াত, সেই নিশীথনাথ কুণ্ডু মহাশয়ের নাতি, তাকে কাতলা বুনু বলতো, কারণ আর একটা বুনু ছিল। তার পায়ের জাদু, আমরা তো এখন মেসির জাদু দেখছি, তাছাড়া অন্য জাদু তো আমরা দেখিয়েছি কলকাতায়, সেই জাদু বলছি না। তাই আমি 9 বছর মতো ওই অজ্ঞাতবাসে থাকার পর, অজ্ঞাতবাস কেন বলছি, ওখানে কাগজ আসতো একদিন পর, বেশ
এই তখন ওটা অবিভক্ত দিনাজপুর। এই অবিভক্ত দিনাজপুর আবার মজার কথা না বললে খারাপ লাগে আমার, অন্য আলোচনায় না গিয়ে এগুলো জানা দরকার আমাদের। 1992, তাই তো, 1 এপ্রিল, 1992 1 এপ্রিল বুক চিরে রামচন্দ্রের মূর্তি দেখালো, অর্থাৎ একটা উত্তর দিনাজপুর একটা দক্ষিণ দিনাজপুর হলো। কিন্তু আমরা এতই মানে নেগলেক্টেড এরিয়া যে আমাদের বললো যে তোমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর, কিন্তু আমরা কখনো লিখতেই পারি না যে উই আর নর্থ দিনাজপুর আর সাউথ দিনাজপুর। এদিকে কলকাতার ওদিকে উত্তর 24 পরগনা লেখে নর্থ 24 পরগনা, আমরা লিখতে পারবো না, কারণ আমাদের গেজেট পাস হয়েছে এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর। আরও একটা সুখবর আপনাদের জন্য দিই, কারণ দীর্ঘ 40 বছর 3 মাস মাস্টারি করার পর আমার খুব খারাপ লেগেছে যে এই সাংবাদিকতা টিভি চ্যানেলগুলো ক্রমশই বেড়েছে, কিন্তু এই ব্যাপারগুলো কেউ বলেইনি যে এই অবিভক্ত দিনাজপুরে তো ছিলই না, এখন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আজ অবধি একটা গভর্নমেন্ট স্কুল হলো না। চিন্তা করতে পারেন, 1911 সালের বিদ্যালয়ে আমি মাস্টারি করেছি রায়গঞ্জ করোনেশন। আপনারা জানেন চার্লস দ্য সিক্সথের যখন রাজ্যাভিষেক হয় তখন দুটো জিনিস উনি করেছিলেন, একটা যাতায়াতের সুবিধার জন্য আর একটা শিক্ষার জন্য। তাই ওনার প্রতিষ্ঠিত এই করোনেশন, আর যাতায়াতের জন্য করেছিলেন সেবক ব্রিজ, যেটা করোনেশন ব্রিজ। সুতরাং আমরা যেন নাম পাল্টাইনি, কত বড় বড় মহাপুরুষ, হয়তো কেবল জন্ম হয়েছে এরকম মহাপুরুষও এসেছিলেন আমাদের স্কুলে। আপনারা জানেন রাজনীতির বড় বড় জনক এখানে এসেছেন, বলে এই নাম দাও সেই নাম দাও, আমরা কোনো নাম দিইনি, সব নাম আমরা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমরা ওই করোনেশন নামে এখনও আমরা চলে ফিরে বেড়াচ্ছি। এবং আপনারা জানেন আপনাদের ছেলেমেয়েরা এখানে এলে ভালোভাবেই থেকেছে। তবে এখন স্কুলটার দিকে তাকালে একটু কেমন লাগে, কেমন যেন একটা ঘোমটা দেওয়া বা হিজাব পরা এরকম মনে হয়। আমাদের সময় এটা ছিল না, আমরা তো ছেলেকে সিনেমা হল থেকে আমি ধরে এনেছি, কমলা টকিজ থেকে ছেলে নিয়ে এসেছি ধরে, লোডশেডিং করে দিয়েছি, অন্ধকার করে দিয়ে আবার আলো জ্বালিয়েছি, বাস দেখি আমার স্কুলের 4-5-10 জন ছেলে আছে, মারতে মারতে নিয়ে এসেছি। কাল রাতে আমাকে বলেছে রায়গঞ্জে, স্যার আপনার কী মার খেয়েছিলাম সিনেমা দেখতে গিয়ে। এখন সে অমানুষ থেকে মহামানব হয়েছে, ভালো। আমি বলবো না তার পেশার কথা, তাহলে হয়তো আপনারা তার কাছে নাও যেতে পারেন, আমরা গেলে পরে বলবেন কি এই ব্যাপার আপনার, সেই জন্য আমি ওটা বলবো না। এখন সে ভালো, খুব ভালো, এবং আপনাদের সেবায় নিয়োজিত আছে, ভালো। এখন তার নামের বাড়িতে নামের পাশে অন্য একটা কিছু পোশাকও আছে, আমি বলবো না, আর নেম প্লেটও আছে, কলিং বেল বাজিয়ে আপনাকে তার সঙ্গে দেখা করতে হয়। এটা আপনারা যখন শিক্ষক ছিলেন, মানে আমরাও আপনাকে পেয়েছি, সেই সময়ের যে শাসন এখনকার যে শাসন, সেই ব্যাপারটা কি কোথাও ছাত্র শিক্ষক সম্পর্কের যে টানা, মানে একটা কেমন যেন বিচ্ছেদের ব্যাপার চলেছে, এটাই কি কারণ? হ্যাঁ, কারণ কি আমি মনে করি ছাত্রদের আগে ভালোবাসতে হবে, শুধু ভালোবাসা নয়, সময় মতো বিদ্যালয়ে শিক্ষককে উপস্থিত হতে হবে, যেটা আমরা করতাম। কেননা গেটে আমাকে জিজ্ঞেস করতো রাম বা অন্যান্য যারা আমাদের গেটম্যান, বলে স্যার বহু ছেলে জিজ্ঞেস করছে প্রশান্তবাবু কি এসছে। কেন রে, মালা টালা দেবে নাকি? বলে না স্যার, বলে যে স্যার যেন অসুস্থ না হয়, ভালোভাবে যেন থাকে, বিদ্যালয়ে যেন 1-2 দিন না আসে। কারণ আমি বুঝি কেন, আমি এরকমও করেছি, জাতীয় সঙ্গীত হচ্ছে বা আমাদের অন্য গানও ছিল, প্রার্থনা সঙ্গীত, হ্যাঁ প্রার্থনা সঙ্গীত, আনন্দলোকে মঙ্গল আলোকে, সেগুলো তো দেখেছি হয়তো কেউ মুখ নাড়ায়, শুধু লিপ মুভমেন্ট। আমি বললাম বাবা এখানে না, তাহলে একেবারে ফিল্মে নেমে যা বা কিছু, এটা হবে না, এখানে করতেই হবে। বলে স্যার আপনি কিভাবে ধরেন? তো ও জানে না যে ওর সামনের ছেলেটা আমাকে খবর দেবে, পেছনের ছেলেটাও দেবে। আমি সংস্কৃতের শিক্ষক, সেই জন্য আমি জানি যে নৃপ কর্ণেন পশ্যতি, রাজা কান দিয়ে দেখেন। তার মানে যে রাজার যত ভালো স্পাই ছিল, স্পাইং, সেই রাজা তত ভালো। আমারও ছাত্ররা ছিল তাই, 3-4 জনকে ঠিক করে রেখেছিলাম, ভালো ছেলে যারা, তাদেরকে বলেছিলাম আরও ভালো হও, তবে বিদ্যালয়কে সুন্দর করো।
তোমার পাশের ছেলেটা যদি খারাপ হয় তুমিও খারাপ হবে। সেই জন্যে ওই ইঞ্জিনের বগি, ইঞ্জিন আমরা ছিলাম, বগিগুলোকে ঠিক করেছিলাম। এখন আমি বুঝতে পারি না, আমি 116 টাকা বেতনে ঢুকেছিলাম স্কুলে, এখন তো লাখ টাকা, 70,000 80,000 টাকা পান আপনারা। তা আপনারা বিশ্ববিদ্যালয়ের সময় মতো আসুন এবং বিদ্যালয় থেকে একটু দেরি করে যান। আপনারা তাছাড়া তো ছেলে পেলে মানুষ হবে না। এখন ছেলে পেলে কাছে গেলে বলে বিরক্ত হয় টিচাররা, আমরা তো বিরক্ত হই না। আমি টিফিন পিরিয়ডে ক্লাস করেছি, আমি মহামানব ছিলাম না, আমি বিদ্যাসাগরের বাচ্চা ছিলাম না, কিন্তু ছেলেপেলেদের ভালোবাসতাম। আমি বাড়ি থেকে টিফিন নিয়ে গেছি, কোনো দিন হয়তো ভাতও নিয়ে গেছি অল্প টিফিন কেরিয়ারে, তাছাড়া রুটি টুটি নিয়েছি, মুড়ি নিয়েছি, শশা নিয়েছি, বিদ্যালয়ে খেতাম টিফিন পিরিয়ডে। কিন্তু আজকের ইয়েতে দুনিয়ায় কত কিছু পাওয়া যাচ্ছে, কত কিছু হচ্ছে, শিক্ষাটা কেন এরকম হচ্ছে? কেন ছাত্ররা নষ্ট হয়ে যাচ্ছে? আমরা পকেট সার্চ করতাম ছেলেদের, এবং একটা কথা শুনলে আপনাদের খুব খারাপই লাগবে হয়তো বা ভালোও লাগবে, প্রত্যেকটা ঘরে 4টে করে পাখা ছিল করোনেশন। আমি প্রথমে গিয়েই আমার ছাত্ররা এখন যারা এই অনুষ্ঠান দেখছে তারা বলবে যে স্যার ঠিক কথা বলছে, আমি ঢোকার আগেই ক্যাপ্টেন পাখাগুলো অফ করে দিত। বলবেন কি মশাই, নারকীয় কাণ্ড আপনার, এইভাবে কোনো দিন পড়াশোনা করাতেন? গরমের দিনে তো ঘেমে যেত, ঠিকই ঘামুক, আমি তো ঘামতাম। আমি 6টা পিরিয়ড, 5টা পিরিয়ড আমার খুব কম ছিল, 6টা বেশি, আবার অনেকে আসতো না বিদ্যালয়ে, হঠাৎ অনুপস্থিত, তার ক্লাসটা আমাকে করতে হতো। প্রধান শিক্ষক এসে আমাকে অত্যন্ত ভালোবাসতেন, সেইখানে প্রোটেম্পুতে আমার নামটাই দিয়ে দিতেন। তা গেছি ওইসব ক্লাসে, ওই কাণ্ড। আমি তো 5টা পিরিয়ড করলে বা 6টা পিরিয়ড করলে 6টা পিরিয়ডই ঘরমাক্ত কলেবরে থাকবো। আমি ছেলেদের বলতাম তোমরা বাবা একটা পিরিয়ড এটা করো, কেন? 4টে পাখা চললে আপনি জানেন আজকাল বিভিন্ন কোম্পানির পাখা তো নানা রকমের আওয়াজ করে, কেউ সিটি মারে, কেউ অন্যরকম করে, সেই আওয়াজে যদি 4টে পাখা ওই আওয়াজ করে কুই কাঁই, তাহলে ওই 75টা ছেলে বা 65টা ছেলে, পেছনের ছেলেটা দেখেছিস ওরা তো নষ্ট হয়ে যাবেই, ও তো অন্য ছেলের সঙ্গে গল্প করবে বা কথা বলবে। সেই কারণে, আর আমাদের স্কুলে আগে ছোট চৌকির মতো ছিল, সেই চৌকির উপরে চেয়ার টেবিল থাকতো, একটা প্ল্যাটফর্ম, তাহলে ওই উপর থেকে সব দেখা যেত। এখন ওসব নেই, শিক্ষক ছাত্রের চেয়েও বেটে। আমি লম্বা বলেই বলছি না, তাতে কিন্তু ডাইরেক্ট ছাত্রদের সঙ্গে যোগাযোগে অনেক অসুবিধা হয়। এছাড়া ছাত্রদের বাড়িতে কোনো সময় যেতাম, আমি নই, অনেককেই, কেমন আছে মা, তোমার অসুস্থ, কেমন আছেন বাবা, কেমন আছেন, এই সব খোঁজ নিতাম। ছেলেরা মনে করতো আমার পরিবারের লোক। এখন তা নয়, এখন তো দেখি শিক্ষক মার খাচ্ছে আর আমরা ছাত্রকে মেরেছি। তাই মারামারিতে কোনো দিন যায়নি তো, মারাই ছিল, মারি ছিল না। আমি এখনও হলফ করে বলতে পারি, আমার বিদ্যালয়ে করোনেশনে যেসব ছেলেপেলে ভর্তি হতো তাদের গার্জিয়ান এসে বলতে, এই দেখ প্রশান্তবাবু স্যার, এর যে ওই ধুকপুক করে ওই জায়গাটা আর চোখ দুটো, এটা বাদে সম্পূর্ণ বডিটা আপনার, আমি স্ট্রেচার নিয়ে আসবো, যদি কিছু হয় নিয়ে যাব, আপনি এটা দেখবেন, এই রকম বলতো। আবার হয়তো উনি টিচার, ওনাকে রসগোল্লা খাওয়াতো, আমাকে তো রসগোল্লা নেই, আমার তো ওই। তাই ছেলেপেলে আমাকে দেখলে একটু ভয়ই পেত, কিন্তু ভয় নয়, ভয়ের সঙ্গে ভালোবাসাটা মিশ্রণ করে। যেমন আপনারা চকলেট খাই, যে চকলেটটাই খায় কিন্তু কাগজটা আমরা ফেলে দিই, কিন্তু কাগজেই নামটা দেখি কোন কোম্পানির চকলেট কি, ঠিক সেরকমই আপনি ভালোবাসার মোড়কে আপনি ওদেরকে খাওয়ান ছাত্রদের সঙ্গে। এখন তো মিড ডে মিল সব কিছু আছে, এখন তো কোনো চিন্তাই নেই। তাই শুধু আপনি শিক্ষাটাকে ভালো করে দেন, ভালোবেসে, ভালো না বেসে শিক্ষা দেবেন না। আমার সময় এমন টিচার ছিলেন যিনি রেজিস্ট্রি খাতা, অ্যাটেন্ডেন্স রেজিস্টার মাথার নিচে দিয়ে ঘুমিয়েছেন। তিনি যদি বেঁচে থাকেন, আমি বলবো না বেঁচে আছেন না মারা গেছেন, খারাপ হবে, তিনি হয়তো শুনতে পাচ্ছেন, যদি শোনেন বা তার আত্মীয় স্বজন শোনেন তাহলে জানবেন, তিনি নাক ডাকিয়ে ঘুমোতেন। ছাত্ররা আমার সামনে এসে অনেক সময় বলতো, স্যার যাবেন না ক্লাসে? বাট কিসের ক্লাস? এরকম টিচার আমাদের সময় ছিলেন, কিন্তু সেটা নগণ্য, হাতে গোনা যেত। আমরা সব করেছি, এবং শুনলে আমার কথাই বলছি, আমি
আমাদের স্কুলে ডিস্ট্রিক্ট স্পোর্টস যখন হলো, আমার স্ত্রীকে বলে আমি বেডিং নিয়ে স্কুলে চলে এসেছিলাম। আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব খুব একটা বেশি নয়, যে কাউকে বললে আমাকে লিফট দিতে পারতো, বা আমার নিজেরও ইয়ে ছিল, একটা স্কুটার ছিল, সেই কিন্তু আমি বেডিং নিয়ে চলে এসেছিলাম, যে আমি বিদ্যালয়ের যে ছেলেমেয়েরা আসবে বাইরে থেকে ইসলামপুর বালুরঘাট, তাদেরকে যাতে ঠিকভাবে আমি দেখাশোনা করতে পারি, এর জন্য আমি ছিলাম। আমি সন্ধ্যাবেলায় ওদের আনন্দ অনুষ্ঠানের মধ্যে হাস্যকৌতুক করেছি, ওদের গান বাজনা হয়েছে। ওরা পরবর্তীকালে অনেকে বিবাহিতা মহিলা বা বিবাহিত পুরুষ আমাকে বলে, স্যার আমার ছেলে আশীর্বাদ করেন। আমি বলি, বাবা আমি তোমাকে চিনি না। বলে, আমার বাড়ি ডালিমগা, আমি করোনেশনে স্পোর্টসে গিয়েছিলাম। আহা হা হা, স্যার জীবনে ওরকম স্পোর্টস করেন, এটা আমাকে বলেছে। তাহলে এইরকম কিছু করেন যেটা সমাজে বা অন্য জায়গায় সবাই গ্রহণ করবে, আমি এটাই মনে করি। আমি আজকে ভারত টিভিকে ধন্যবাদ জানাই যে তারা আমার মতো লোককে নিয়ে আজকে এই কাজটা করছে। আমার ভালো লাগছে বলতে। আমি হয়তো খেই হারিয়ে ফেলে অনেক কথা বলছি। আমি আসার পরে তো কুলতাকান্ত শিল্ডের মাঠেও আমাকে নিয়ে গেছে। আপনারা দেখছেন টেবিলের উপরে যে উত্তরীয়টা আছে, ওটা ওরা পরিয়ে দিয়েছে, ওরা সম্বর্ধনা দিয়েছে। আমি তো গর্ববোধ করি রায়গঞ্জের জন্য, এবং রায়গঞ্জে যা আছে অনেক জায়গায় নেই। তাই আপনারা সেই ছেলেমেয়েগুলোকে সামনে আনুন। এখানকার সংস্কৃতি, এখানকার খেলাধুলো সারা ভারত জানে রায়গঞ্জকে। তাই রায়গঞ্জকে এইভাবে আপনারা এগিয়ে নিয়ে যান। তার মধ্যে সবচেয়ে বড় কাজ হলো শিক্ষকের। আমি শিক্ষক হিসেবেই বলছি না, আমি শিক্ষক ছিলাম বলেই না। আজকে আর্থসামাজিক ব্যবস্থাটা খুব খারাপ, নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু আমাদের সময় আরও খারাপ ছিল। আমি দেবীনগর থেকে করোনেশনে পড়তে যেতাম। আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ রায়গঞ্জ করোনেশন। হেঁটে যেতাম, দৌড়তে দৌড়তে যেতাম। তখন বলতো যে ওই মাঠের মাঝখান দিয়ে যেতাম, সেখানে এই বীরনগরের ওখানে জঙ্গল টঙ্গল ছিল, বলতো ভূত আছে। আমরা ওই নামতা শেখার আগেই শিখেছিলাম, ভূত আমার পুত পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে করবি আমার কি। 1-2 নামতা শেখার আগেই ওগুলো শিখেছি। তো এগুলো দরকার ছিল। এখন কটা বাবা মা কোলে বাচ্চা নিয়ে সরস্বতীর প্রণাম মন্ত্র, মা কালীর প্রণাম মন্ত্র করেন। আজকাল নিজের বাড়ির ছেলে মেয়ে আপনাকে প্রণাম করছে না, সারা রাস্তা এরকম করতে করতে যাচ্ছে, কপালে হাত দেখাতে। তার মানে কি? আগে সেটা করেন। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল, বাড়ি হলো প্রথম বিদ্যালয়। তো বাড়িতে আগে সেই কাজটা করুন, তাহলে পরে আগামী দিনে আপনাকে দেখে অন্যে উদ্বুদ্ধ হবে, ভালো হবে। আমি জানি আমি যখন শিক্ষকতা করেছি তখন অনেক রিক্সাওয়ালার ছেলে, অনেক মুদিখানার দোকানদারের ছেলে, তারা স্ট্যান্ড করেছে। তাহলে কেন আপনার ছেলেমেয়েরা করবে না? আমাদের তো ছেলে মেয়ে ফাস্ট ফুড খায় বিকেলবেলায়। তো এইগুলো একটু দেখুন, ছেলে মেয়েকে তৈরি করার চেষ্টা করুন। আমি এটুকু বলি। আমি ধন্যবাদ জানাই আবার যে ভাই। এবারে স্যার, এবার আমাকে কি বলবে বলো। এবারে স্যার আপনি তো অনেকটাই বিষয় বললেন, আপনার কর্মক্ষেত্রের অনেকটা বিষয় বললেন, তবে এবারে একটু আসি। আপনি তো শিক্ষক, কিন্তু আপনার প্রথম জীবনটা, মানে আপনার লেখাপড়া বা আপনার যেখানে আপনার জন্ম হয়েছে সেখানটা কিভাবে, কতটা কষ্টে বা কতটা আনন্দে আপনি দিন কাটিয়েছেন ছেলেবেলাটা, এটা যদি একটু বলেন। হ্যাঁ, লেখাপড়া আমার হয়েছে তো, আমি তো করোনেশনেরই ছাত্র, আর দেবীনগর প্রাইমারিতে পড়েছি। আমরা 5 জন বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, আমার মনে আছে। এবং আমি খুব ভালো ছেলে ছিলাম না, তবু একবার ডবল প্রমোশন পেয়েছিলাম, মানে 2 থেকে একেবারে 4। আচ্ছা, এটা হয়েছে, কিন্তু তাতে কিছু হয় না। আমি করোনেশনের ছাত্র ছিলাম। শিক্ষক মশাইদের দেখলে ইদানিংকালে, আমি রায়গঞ্জ কলেজেও পড়েছি, তখন ইউনিভার্সিটি কলেজ ছিল না। রায়গঞ্জ কলেজে পড়ার সময় আমার 1 বছরের সিনিয়র ছিলেন পিয়ার দাস মুন্সি। একসাথে ব্যাডমিন্টন খেলেছি। তো আমার বাড়িতে অনেকবার এসছেন। আমি তো কালিয়াগঞ্জে তার বাড়িতে নিয়মিতই যেতাম যখনই দরকার হতো। পরে তো রাজনীতির আঙিনায় উনি গেলেন, এবং আমাদের এনসিসিটাকে উনিই দেখতেন। ওনার সঙ্গে এনসিসি ক্যাম্প করেছি, সালুয়া ক্যাম্প। সেই আন্ডারপ্যান্ট এবং গেঞ্জি আমার এখনও আছে, আমি রেখেছি। সেটা লাল রং, ওখানকার মাটি লাল মাটি, সেটা আমি এখনও রেখেছি।
তা এই সব স্মৃতিগুলো খুব ভাসে মনে, এবং তখনই বুঝছি ওই ছোট্টখাট্ট লোকটি, ওই প্রিয়দা কোথার থেকে এত ইংরেজি বলে, কোথার থেকে সাবলীলভাবে এত সুন্দর বাংলা বলে, এত সুন্দর হিন্দি বলে। আমরা কেন হতে পারলাম না? আমরা কেন হতে পারলাম না বলে তার জুতোর ফিতে হওয়ার চেষ্টা করতাম, কাছাকাছি থাকার চেষ্টা করতাম। কিন্তু আমি কোনো পেট্রোল পাম্পও নিইনি, কোনো ওই গ্যাসের দোকানে নিইনি, কিন্তু অনেকে গ্যাস ক্যাশ এগুলো নিয়েছে, তাদের কথা নাই বললাম। তাই আমরা খুব অন্যভাবে মিশেছিলাম তার সঙ্গে রাজনীতিতে, এবং আমাদের আজকে ওনাকে হারাতে হতো না। আমার মনে হয় যারা খাদক, অর্থাৎ নরখাদক, তারাই প্রিয়দার সর্বনাশটা করেছে, এরকম একটা লোককে হারিয়ে। এখন কুম্ভীরাশ্রু বের করলে তো হবে না, এখন প্রিয়দার কুকুর কটা বিস্কুট খেত চা খাওয়ার সময়, সেই সব বলে হবে না। তখন কি করেছে আমি জানি অনেককে, আমি প্রত্যক্ষভাবে ছিলাম, কিন্তু আমি কোনো সুযোগ নিইনি যে আমাকে একটা সুযোগ দিন, আমি নিইনি। আমি সুযোগের বাইরে ছিলাম। না, প্রিয়বাবুকে তো আপনি অনেক কাছ থেকে দেখেছেন। হ্যাঁ, আমি দিল্লিতে ওনার ওখানে গিয়ে দেখেছি, খুব সুন্দর, এত ভালো ব্যবহার। চিন্তায় করে আমাকে ইয়ের বাড়িতে নিয়ে গেছেন, লালু প্রসাদ যাদবের, আমাকে একটা টাইও দিয়েছেন। এবং যেটা এই আমার অনেক ছাত্র আছে যারা এখানেই যেরকম আছে, এক ছাত্র টিটি, হেড টিটি দীপক ক্ষেত্রী, সে আমাকে বলেছে, স্যার এই টাই কোথায় পেলেন? মানে ওই টাইটা একদম টাইপ করা আছে ইন্ডিয়ান রেলওয়ে, তা ওটা সহজে পাওয়া যায় না। এবং আমি ওই টাইটা, খারাপ নেবেন না কেউ, কখনো বলতে হয়তো মজার কথা, আমি ওই টাই পরে রাজধানীতে একবার গিয়েছিলাম শ্বশুর বাড়ি। তা শ্বশুরালয়ে যাওয়ার আগে আমি বললাম যে এই টাই পরে যাব রাজধানীতে। আপনারা বিশ্বাস করুন, রাজধানীতে এমন কেউ নেই যে আমাকে ওই ওদের কর্মচারীরা যারা এমপ্লয় রেলওয়ে, তারা আমাকে স্যালুট করছে শুধু, স্যার স্যার, মানে ওই টাইটার এত মহিমা। পরবর্তীকালে যারা আমার সঙ্গে ছিল তারা বলে যে এই টাই পরে এলে আমরা আর যাবো না তোমার সাথে। হ্যাঁ, তো এইটা হয়েছে, সেটা নয়, সেটা ওরা হয়তো এমনি বলেছে যে না কীরকম। আমি কিন্তু ওটা চুরি করা নয় তো, ওটা আমাকে পিয়ার দাসমুন্সির সঙ্গে গিয়ে দিয়েছিল। আর পিয়ার দাসমুন্সি বলে যে ও তো খুব কোট প্যান্ট পরে, একটু স্টাইলে থাকে, এইটাই ওকেই মানাবে বলে আমাকে দিল। এগুলো ব্যাপার। এবং আমার প্রিয়দার কথা একটা খুব মনে হয়, এই লোক মানে একটা আশ্চর্য লোক। আমার মেয়ের যখন বিয়ে হবে তখন উনি আমাকে বললেন যে তুই 20 তারিখে গুয়াহাটিতে চলে আসবি। কোথায়? আসামের ছেলে নিচ্ছিস, আমাকে দেখতে হবে আগে। ব্রহ্মপুত্র অশোক বলে একটা সবচেয়ে বড় হোটেল, সেখানে গেলাম, ঢুকতেই দিচ্ছে না। তো সেখানে ওই এখানকার যিনি ডিএম ছিলেন, এখন বোধহয় আমাদের এই নির্বাচনের সঙ্গে যুক্ত আছেন, সেই ডিএম ওনার পিএ ছিল, প্রিয়দার পিএ ছিল। তা আমি যাওয়ার পরে যখন পরিচয় দিলাম যে আমাকে উনি আসতে বলেছেন, বললো আচ্ছা 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 হ্যাঁ। যাওয়ার পরে উনি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলেন। আমি বললাম কে? লৌহ ভীম চূর্ণের মতো অবস্থা। উনি বললেন না, আমি আপনি প্রশান্তবাবু না করোনেশনে? আমি বললাম হ্যাঁ। তারপর উনি বললেন হ্যাঁ স্যার আপনার কথা বলে যে 103 নম্বর ঘরে চলে যান, ওখানে পিকে ব্যানার্জি আছে, প্রদীপ ব্যানার্জি ফুটবল প্লেয়ার, আজকে একটা খেলাও আছে, সেই জন্য ওরাও এসছেন। আর আপনার জামাই, হবু জামাইকে এসছে। আমি ওই যে দূরে দেখালাম, সে তো আছে বোধহয় হেডটেল করছে কি কিছু করছে যে আমার বিয়ে হবে কি হবে না। যাও, আমি বললাম যে বাবা এদিকে এসো। এলো, আমি বললাম তোমার ওই ঘরে যেতে বলেছে। বলে কখন যে আসবেন? তখন থেকে প্রিয়দা এই আমি যেখানে ছিলাম ওখান থেকে 200-300 মিটার দূর দিয়ে যাচ্ছেন, সাদা পাগড়ি বাঁধা সব মাজুলি দ্বীপের লোকদের সঙ্গে ঘরে যাচ্ছেন মিটিং করতে। ওইখান থেকে চিৎকার করলেন, এ জ্যোতি, আমার ডাকনাম, জ্যোতি অপেক্ষা কর ঘরে। এই যুগের মন্ত্রী অমাত্য আর ওই চামচা ছোটোখাটো নেতা, হাফ নেতা, ফুল নেতা, তাদের ক্ষমতা আমি দেখেছি।
তারা দেখার পরে বলে, তাই নাকি, আমি তো বুঝতে পারছি না যে আপনি এসছেন। আর উনি অত দূর থেকে আমাকে নক করলেন। ওগুলো তো লোক দরকার ছিল ভারতবর্ষে, ওই সব লোকের আমি তো বলিনি। উনি ওখান থেকে বলছেন, এ জ্যোতি তো, আমার ডাকনাম জ্যোতি, বলে জ্যোতি তো আসবে, ওখান থেকে বলছেন জ্যোতি ঘরে গিয়ে অপেক্ষা কর। এইটাই তো নেতৃত্ব। এর থেকে তো একটা মনটাই অন্যরকম হয়ে যায়। তারপরে 30 মিনিট পর্যন্ত আমার জামাইয়ের ইন্টারভিউ নিলেন, আমাকে বের করে দিলেন। তারপরে বললেন, হ্যাঁ, হি ইজ দ্য ফিটেস্ট ম্যান। আমি এখন তার অন্ন গ্রহণ করছি। এখন আমি তো আমার স্ত্রী মারা যাওয়ার পর ওই মেয়ের ওখানেই গেছি। তা আমার জামাই যদি ভালো না হতো ওখানে থাকতে পারতাম না। সেই ক্ষেত্রেও প্রিয়দার একটা অবদান। হ্যাঁ, প্রিয়দা আমার স্ত্রী মারা যাওয়ার পরে, স্ত্রী বলছে, আমার বিয়ান মারা যাওয়ার পরে, মানে আমার মেয়ের শাশুড়ি মারা যাওয়ার পরে সুন্দর নিজের হাতে লিখে চিঠি দিয়েছেন, টাইপ করা না। আমার জামাইয়ের বিয়েতে সেও চিঠি দিয়েছেন যে আমি যেতে পারলাম না, আমার খুব ইচ্ছা ছিল ওখানে, আমার একটা মিটিংও ছিল, বলেছিলাম পারলাম না, তোমার জীবন ভালো হোক, সুন্দরভাবে থেকো, আমার খুব কাছের লোকের মেয়ে তো, তাকে কিছু করো না, ভালোভাবে থেকো, এইভাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার, তখন স্বাস্থ্য ক্যাম্প চলছিল রায়গঞ্জে স্টেডিয়ামে। প্রিয়দা এসেছিলেন, আমার সঙ্গে দেখা হয়নি, কেন অত কাছে যাওয়া যায় না, এইসব জায়গায় এলে অন্যরা এত ব্যারিকেড করে, পুলিশের চেয়ে বেশি, ওখানে যাওয়া যায় না। তখন উনি একটা সুন্দর কাপড় দিয়ে গেছিলেন। সেই কাপড়টা যাকে দিয়েছিলেন সে আজ অবধি দেয়নি, সে চলে গেছে, নরকের দ্বারে অপেক্ষা করছে, শুনেছি। তা পরবর্তীকালে আমি জানতে পেরেছি তাকে দিয়েছিলেন, এবং সেটা প্রিয়দা নিজে আমাকে বলেছেন যে, কিরে মেয়েকে কাপড়টা কেমন মানিয়েছে। আমি খুব ভালো। পরে আমি বলেছি দেয়নি তো, যাকে দিয়েছি। তো এইসব লোক তাই। কিন্তু আজকে বলতে গেলে কি বলবো বলুন, 40 বছর 3 মাস মাস্টারি করেছি, প্রত্যেকটা দিনই একটা করে স্মৃতি হয়ে আছে। সেই জন্য আমি চাইনি রায়গঞ্জ থেকে যাই। এত বছর রায়গঞ্জে থেকেছি, ইট কাঠ পাথর চেনে। আমি আবার সাধারণ লোকদের সঙ্গে বেশি মিশতাম, তাদের ঘরে ঘরে যেতাম, ছাত্রদের বাড়ি বাড়ি যেতাম। তা আমার এখন খারাপ লাগে, ওইখানে চলে গেছি তো ওখানের ভাষাটা আমি সহজে তো হইনি। তা সবাই বলে, আপনি এত শিক্ষিত লোক, এই ভাষাটাকে ঠিক করতে জানেন না। আমি বাংলা ভাষা ছাড়া তো অন্য ভাষা বলতেই আমার ভালো লাগে না, তাই হিন্দি ইংরেজিও বলি। আমি আসামিজ, তো আমার মেয়ে, আমার নাতনি, আমার জামাই, ওরা তো কথা বলে যখন আসামিজে মনে হয় যে ওরা অসমিয়া। কিন্তু আমি তাও এখনও ওইভাবে বলি না, অল্প অল্প বলি। যে এত মানে মানুষের সঙ্গে আপনার যোগাযোগ ছিল, মানে একেবারে নিচু থেকে ওপর, হ্যাঁ, সবাই আপনাকে ভালো। এখানে যত ডিএম বা এসপি এসছেন, হ্যাঁ। আপ টু দেবেন সুকুল, হ্যাঁ। দেবেন সুকুল আমার জন্য এখানে 7 বছর থেকেছেন, গভর্নমেন্টে থেকে অর্ডার নিয়ে। দেবেন সুকুলকে এখানে, ওই তার ছেলে মেয়েকে দেখতাম, এবং উনি আমাকে গাড়িতে করে নিয়ে যেতেন, লালবাতি লাগানো গাড়িতে করে, আবার বাড়িতে দিয়ে যেতেন। এবং যেদিন আমার প্রথম উনি আমাকে দক্ষিণা দিলেন বা দর্শনী দিলেন, আমার সাম্মানিক দিলেন, একটা খামে দিয়েছিলেন ওনার মিসেস। আমি বাড়ি এনে খুলে দেখলাম 700 টাকা আছে। আমি পরের দিন বললাম যে, আপনি কি আমাকে 700 টাকা দিয়েছেন? বলে, কেন স্যার, কম হয়েছে? আমি বললাম, না, আমি জেনে নিলাম এই কারণে যে টাকাটা আপনি এই টাকাই দিয়েছেন কিনা। এবং আমি যতদিন পড়িয়েছি, উনি আমাকে 2-1 বার বলেছেন যে, স্যার, ব্যাকরণ যদি শিখতে হয় আপনার কাছে শিখতে হবে। আমি ডিএসপি হওয়ার আগে টিচার ছিলাম, তারপরে ডিএসপি হয়েছে, এখন তো এসপি আপনার রায়গঞ্জের, দেবেন সুকুল মশাইয়ের কথা। তা আমি অন্য ঘর থেকে আপনার টিচিংটা দেখেছি, আমাকে একটু ব্যাকরণ শেখাবে। আমি আপ্লুত হয়ে গেছি, বলে কি লোক। তো শিক্ষার কোনো মার প্যাচ নেই, শিক্ষার কোনো মার প্যাচ নেই। শিক্ষা সব জায়গায় দেওয়া যায়। আসামে কিছুদিন আগে আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা টিম এলো আমার কাছে, বললো, আপনার কথা শুনেছি, আপনি বিদ্যালয়ে কিভাবে সংস্কৃতে কথা বলতে হবে কি না, সংস্কৃতের ব্যাপারে খুব হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি যদি একটু শেখান। আমি 12 দিনের একটা কোর্স ওদের করে দিয়েছিলাম, চালানা পয়সাও নিইনি।
ওরা সেটাও আবার লিখে দিয়ে গেছে সার্টিফিকেটে খুব, যে উনি একটা পয়সা নিলেন না। আশ্চর্য ব্যাপার। আমি বললাম আমি তো পেনশন পাই, আমার তো কোনো টেনশনই নেই। এটা ছিল। কিন্তু যে কথাটা আমার মানে যে কথাটা সাংবাদিক আসছিলাম, জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ। যে যখন আমরা লেখাপড়া করেছি তখন খুব দুর্দশা ছিল। টিফিন করার জন্য বাবা মাসে 1টা টাকা দিতেন, সেটা রুপোর টাকা, তখন রুপোর টাকা ছিল। আমি বলছি, তাই বাবা আমার 57 সালে মারা যান, তা তখন একটা রুপোর টাকা ছিল। সেই টাকার থেকে 1 পয়সার বাদাম নিতাম 3 মুঠ। দুলালদা বলে একটা লোক ছিলেন, এই এখন যে বিবেকানন্দের মূর্তি, ওখানে একটা বট গাছ ছিল, ওখানে বসতেন। আমরা 3 বন্ধু মিলে 3 পয়সা রেডি করতাম, করে ওই বাদাম আমাদের হয়ে যেত ইয়েতে মাসে। এই রকম ছিলাম আমরা, যে 1 পয়সা 2 পয়সা। এবং অনেক ছেলে আমাকে অনেক ঠকিয়েওছে। ওই একটা কলের হয়তো ইয়ে নেই, ওয়াশার নেই, বলে জ্যোতি প্রশান্ত একটু পাম্প করে দে না, জল খাবো, যেন ক্ষুদিরাম। আমি সূর্য সেনের নাম নিয়ে পাম্প করতে গেছি, পাম্প করবো কি, আমি তো নিচে পড়ে গেলাম, বুকে খুব লাগলো। সে তো বললো যে রাম, ওয়াশারটা খুলে গেল। ওয়াশার আগেই খোলা ছিল, এরকম ছেলেও ছিল বন্ধু। পরে ছাত্রও এরকম পেয়েছিলাম, ছাত্রও এরকম পেয়েছি। তো সেই কারণে তাদেরকেও ঠিক করেছি পরবর্তীকালে। স্যার, এই যে আপনার এত ছাত্র, আপনার এত সহকর্মী সহযোদ্ধারা ছিলেন, তারপরে রাজনীতিতেও আপনার যোগাযোগ ছিল এত বড় বড় মানুষের সঙ্গে, তো কোথাও কোনো মানে প্রস্তাব আসেনি নির্বাচনে দাঁড়ানোর, বা না, সরাসরি সে- মানে সরাসরি বলি নির্বাচনে আসার সেটা বা একটা রাজনীতি ইতিহাস। করার? সমরবাবুর ছেলে ডাক্তার সমরেন্দ্রলাল রায়ের ছেলে সুব্রত রায়, যা মন্তা মাস্টার বলে সবাই পরিচিত, ও গোয়ালালের টিচার ছিল, ওকে যেবার নমিনেশন দেয়, আমাকে প্রিয়দা প্রথম নমিনেশন দিয়েছিলেন। আমার স্ত্রী বলেছিল যদি তোমাকে নমিনেশন নাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। কোন বিপদ, মাথায় একটা বাড়ি দিলেও বিপদ। আমার শ্বশুর বাড়ি ছিল ডিব্রুগড়, কেননা মাথায় বাড়ি দিলে চিকিৎসা হওয়ার পরে ব্রেন স্ক্যান করে ব্রেনের অপারেশনের পরে খবর পেত, এত দূর শ্বশুর বাড়ি, এবং 2বার ট্রেন বদল করতে হতো তখন। সেই কারণে আমি স্ত্রীকে অসন্তুষ্ট করিনি, আমি না করে আমি প্রিয়দার বাড়িতে গেছি। বলে তুই এত রাত? আমি রাত কোথায়, এখন 9টা বাজে। বলে আমাকে এখনই বেরোতে হবে শঙ্করকে নিয়ে। শঙ্কর মানে ওখানকার চেয়ারম্যান। বলে আমাকে এখনই বেরোতে হবে, কী তোর ব্যাপার? আমি বলে আমি আপনাকে হাতে পায়ে ধরি, আমাকে নমিনেশন দেবেন না। বলি সে কি রে, পৌরসভার ক্ষেত্রে? হ্যাঁ, তুই তো অশোকের বাচ্চা হয়ে গেলি। অশোকের বাচ্চা বলে কলিঙ্গ যুদ্ধের পর আর যুদ্ধ করবে না বলেছে, তুই তো তাই। তো এইরকম ইতিহাস হয়েছে। আমি দাঁড়াইনি ভোটে, আমি দাঁড়ালে মনে করি যে আমি জিততাম, কিন্তু কেননা লোকের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, স্টিল নাও, সেই কারণে। এখন কি মনে হয় যে আবার ফিরে আসি রাজনীতিতে, এই পরিস্থিতি? না না, রাজনীতিতে আসি নাকি, রাজনীতি এখন নেই। আমি ওখানে গিয়েও দেখছি রাজনীতি, এখানকার রাজনীতি দেখেছি। ওখানে তো একা একাই শাসন করে যাচ্ছে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, তার বিরোধী পক্ষ বলে কেউ নেই। এখানে বিরোধী পক্ষ আছে, কিন্তু ওখানে বিরোধী পক্ষ নেই। তো এখানে দেখি এইখানে এই রাজনীতি করা যাবে না, এই রাজনীতি আমাদের জন্য নয়। রাজনীতি হলো রাজার নীতি, কিন্তু এখন তা নয়। ওই সন্দীপ বিশ্বাস এখানে চেয়ারম্যান, হয়তো সকালবেলায় উঠে রাত 3টের সময় বাড়ি যায়। হ্যাঁ, কতদিন বাঁচবে ভগবান যেন বাঁচিয়ে রাখে। কৃষ্ণ কল্যাণী তাই আমার ছাত্র ছিল, সুতরাং আমি জানি তো দেশের জন্য করলে, দশের জন্য করলে তাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। তাই এই 3 দিন আগে ও আবুধাবিতে ছিল, কৃষ্ণ ঠিক চলে এসছে। তারপরে বিরোধী পক্ষ অনেক কথা বলল, তাই আজকে এরা ঠিকই আছে। পৌরসভার আরও উন্নতি হোক, আমি তাই চাই। আর তো দূরের রাজনীতির কথা নেই, আমার বাড়ির সামনের ঝোপ পরিষ্কার না হলে ওই সল্ট লেকে কী হলো আমি আলোচনা করে আমি করি না। তাই রায়গঞ্জ পৌরসভাকে ঠিক করে তারপরে আমি অন্য দিকের কথা চিন্তা করব। আমার মনে হয় পৌরসভাকে আগে ঠিক করতে হবে। তাই পৌরসভার আরও উন্নতি হোক, আপনারা এগুলো একটু দেখেন।
আবর্জনা এগুলো যাতে ভালোভাবে হয়, আবর্জনা পরিষ্কার। আর আমরা তো বিদ্যালয়গুলোতে আবর্জনা পরিষ্কার করার চেষ্টা করেছি। এই যুগের শিক্ষকদের কাছে আমার অনুরোধ, তারা যেন শিক্ষকতা যখন করছেন তখন যেন ছাত্রদের কথাটা চিন্তা করে শিক্ষকতা করেন, টাকার জন্য নয়। টাকা আপনার আসবেই। আর আমি কি বলবো, এবারে গেল আপনার রাজনীতি, এবারে আরও কিছু আলোচনায় আসবো। তবে একটা ছোট্ট বিরতি নেওয়ার একটা সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিরতির পর আবার স্যারের সঙ্গে আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। সাফ কথা। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। সাফ কথা। ফিরে এলাম বিরতির পর। প্রশান্তবাবুর সঙ্গে মানে জ্যোতিষ স্যারের সঙ্গে যে কথাগুলো বলছিলাম, এবারে একটু অন্য প্রসঙ্গে আসব। মানে রসিক শিক্ষক, আপনাকে আমরা সবাই এখন বড় হয়ে রসিক বলছি, কিন্তু স্যার আপনি তখন ছাত্রদের সঙ্গে মানে আমরাও যখন পড়েছি সবার সঙ্গে কেমন যেন মিলেমিশে একটা ধমকের সুরে একটা ইয়ার্কির ছলে কথা বলা, এই ব্যাপারগুলো আপনার মধ্যে ছিল। আমি মনে করি যে মানে হিউমার ইজ দ্য সেকেন্ড ওয়েপন অফ এ টিচার। একটা শিক্ষকের মধ্যে হিউমার না থাকলে হবে না, কেন তখন আমাদের ছিল তো অন্য রূপ। তখন আমরা একটু আঘাত করতাম আমাদের, হয়তো যেটা আমরা হোমিওপ্যাথি এলোপ্যাথি বলতাম। এলোপ্যাথি মানে চাবুক আর হোমিওপ্যাথি মানে হাত। তো এই ওষুধগুলো দিতে গেলে তার
পথ্যরও দরকার, সেই কারণে একটু হাসির মাধ্যমে এটা হতো। না হলে পরে ওদের মধ্যে একটা অন্যরকম ভাব হতো। না, এটা তো ছাত্রদের সঙ্গে আপনার হ্যাঁ, ব্যাপার ছিল, কিন্তু আপনি ছাত্রদের রসিক মানুষ, আপনি বেশ কিছু এই ধরনের রসিকতার রিয়েলিটি শোতেও গিয়েছেন। হ্যাঁ, রিয়েলিটি শো। এই ব্যাপারটা কি করে আপনার মধ্যে এলো, এই রসিকতাটা কি করে এলো? রসিকতা আমি একটু এটা ভালোবাসতাম। কারণ আমার বাবা কাছ থেকে এটা বোঝা, বাবা সাধু ভাষা ছাড়া কথা বলতেন না। বেশ। বাবার কথা অর্ধেক লোকে বুঝতেই পারতো না। বাবা আমাকে বলতেন কি অবগাহন করতে চললে, আমি নিজেই বুঝতাম না অবগাহন কি জিনিস। তখন গরু নিয়ে যাচ্ছি আমি আর সমরবাবুর বড় ছেলে সুশান্ত রায়, বাস দুজনে যাবো, যে গরুটাকে স্নান টান করে বাড়ি আসবো। আমাদের গরু ছিল, ওদেরও বাড়িতে গরু ছিল, তখন অনেক বাড়িতেই গরু ছিল। তা তখন মাতৃদুগ্ধ আমরা পান করেছি, গরুর দুধও পান করেছি। এখন তো গরুও নেই, ল্যাকটোজেনে ফ্যারেক্সে বাজার ছেয়ে গেছে। যাও, এটার মধ্যে কি রস আছে জানি না। তাতে আমি দেখেছি এটা, বাবা অবগাহন করতে যাচ্ছ বা অবগাহন করে এলে নাকি, আমি অবগাহন বুঝিনি, অনেক পরে বুঝেছি আরে অবগাহন মানে তো গলা জলে নেমে স্নান করা। তো এগুলো ওইখান থেকে আমার মনে হয় এই রসের ব্যাপারটা এসছে। তারপরে আমি বিভিন্ন মঞ্চে হাস্যকৌতুক করতাম। আমি কলকাতাতে মিরাক্কেল 3-তে গেছি, তা এগুলো করেছি কারণ আমার ভালো লেগেছে। মানে এটা কি কোথাও মনে হয় যে মানসিক অবসাদ থেকে দূরে রাখার একটা না, মানসিকতা বলে আমার কিছুই ছিল না। আমি কোথাও হয়তো গেছি যে সেখানে ফাংশানে, আমি জানি হাস্যকৌতুক করতে গেলে সকলের পরে, মানে সবাই প্রথমে করবে, আর যে হাস্যকৌতুক করে তাকে শেষে করতে হবে, বা কোনো গণ্ডগোল হলে গণ্ডগোল থামানোর জন্য করতে হবে। আমি দেখেছি গুগলিদার কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। গুগলি গোসাই, মানু গোসাই, তারা আমার গুরুদেব। গুগলিদার কাছ থেকে অনেক হাসির ব্যাপার শিখেছি। এটা সহজাত ব্যাপার, এবং বাংলা ভাষায় যে ভাষায় হাস্যকৌতুক হবে সেই ভাষার উপরে দখল না থাকলে হাস্যকৌতুক। এরকম কি এক দুটো কি শোনাবেন একটু? অনেকেই হয়তো অপেক্ষা করছেন হাসির কথা। হ্যাঁ, হাস্যকৌতুক একটা শোনাতে হবে? হাস্য কৌতুক বা রসের কোনো কথা বা না, তাহলে একটা হাসির কোনো হাস্যকৌতুকই শোনাই। হ্যাঁ। সেটা কয় মিনিট সময় পাবো? আপনি অনেক রকমের আওয়াজও করতে পারতেন, অনেক রকম না, ভাষাও করতে সেগুলো পারতেন। এখন নেই। কয় মিনিট সময় পাবো? শোনান না, আপনি একটু ছোট্ট করেই শোনান। ছোট করে আমি কালকেও বলেছিলাম ওদেরকে একটা কথা, সেটাই বলছি। একবার আমার শখ হয়েছিল এইটাই করে, কিন্তু আর কিছু করবো না। একবার আমার শখ হয়েছিল যাত্রায় নামার। হ্যাঁ, এটা সকলকে হাসির জন্যই বলছি। এইবার হাসি না পেলেও হাসতে হবে। সেটা কলকাতার চিতপুরে গিয়ে লাইন দিলাম। চিতপুর হলো যাত্রাপাড়া, সেখানে দেখি নট্য কোম্পানি আর সত্যম্বর এই ইয়েগুলো আছে, হোর্ডিংগুলো। তা আমার তখন চশমা ছিল না, খালি চোখে দেখলাম নট্য কোম্পানির উপরে নিউ লেখা। তাহলে নিউ নট্য কোম্পানি মানে এটা তো ভেজাল মাল, মুশকিল। তাহলে আমি সত্যম্বরে দাঁড়াই। আমার আগে আরও 4-5 জন ছিলেন সেই সময়। কেননা আমি নিউ নট্য কোম্পানি দেখে বুঝলাম কীভাবে যে এটা 2 নম্বরই। দেখবেন আজকাল, আমি কিছুদিন আগে ব্যাটারি কিনেছিলাম, টর্চে লাগিয়ে বাড়ি গিয়ে কেবল জ্বালিয়েছি, ব্যাস লোডশেডিং, মানে টর্চটাই লোডশেডিং হয়ে গেল। আমি দোকানদারকে কী করলাম, ভাই অনেক টেপাটিপি করছে আর তো জ্বলে না, কী ব্যাপার? ব্যাটারিটাই দিলে বলে না বাল্ব খারাপ। আমি বললাম বাল্বটা অন্য টর্চে দিয়ে দেখেছি ভালো। তখন বলি ব্যাটারি, আমি আজকেই নিয়েছি ঘন্টাখানিক আগে। বললো কী ব্যাটারি দেখুন তো। আমি দেখলাম, আমি বললাম এভারেডি। বলে ওটা এভারেডি কোথায়? ওটা দিয়ে এভরিডে, মানে এভারেডির ব্যাটারি নিতে গেছি, দিয়ে দিয়েছে এভরিডে। এখন তো আপনারা জানেন ওইভাবেই থাকে, ব্লু লেখা, এলের মাথা ছোট্ট করে কাটা, বোঝা যাবে না এটা হিন্দুস্তান না পাকিস্তান, এইভাবে কাটা আছে, কিন্তু ওই ব্লু বলে বিক্রি হচ্ছে। এইরকম ভেজালে দুনিয়া ছেয়ে গেছে। আমি তখন দাঁড়িয়ে আছি সত্যম্বরের লাইনে, হাসি হচ্ছে না, এবার হবে। তো তখন ওই
নট্য কোম্পানির শুরু হয়ে গেছে ইন্টারভিউ। নট্য কোম্পানির যিনি যাত্রার অধিকারী, স্থূলকায়, যাত্রার অধিকারী চিরদিনই স্থূলকায় হয়, তিনি এসে বললেন, আপনারা এখানে কি যাত্রায় নামতে এসেছেন? আমি বলতাম রেশন কার্ড রিনিউ করতে এসেছি। ওরা বলেনি, বললো হ্যাঁ স্যার। বলে তাহলে রস কয় প্রকার? ওরা বললো রস 3 প্রকার, বীর রস, হাস্যরস, করুণ রস। বলে 3 রস দিয়ে আলু সম্পর্কে বলুন। তখন কি বলেছে, আমাদের নয়, ওদেরটা হচ্ছিল, আমি দেখেছি যা তাই বলছি। বীর রসে আলুর প্রবেশ, আলু 3 প্রকার, গোল আলু, শাকালু আর রাঙালু। হাস্যরসে আলুর প্রবেশ, আলু 3 প্রকার, গোল আলু, শাকালু আর রাঙালু। করুণ রসে আলুর প্রবেশ, আলু 3 প্রকার, গোল আলু, শাকালু আর রাঙা আলু। যখন এগুলো দেখছি তখন আমাদের ইন্টারভিউ শুরু হয়ে গেছে। আমাকে কোৎকা মেরেছে একজন, বলে ইন্টারভিউ শুরু হয়েছে, দেখুন আমাদের অধিকারী আবার বলেছেন যে একটা ডায়লগ বলতে হবে, আরে আরে দুঃশাসন করিতে পারবি দ্রৌপদীর বস্ত্রহরণ, এই কথাটা কিন্তু মুখস্থ করে ফেলেছি। আর প্রথমে যিনি ছিলেন তিনি আবার এই শীতের দিনের লোক। বলবেন শীতের দিনের লোক কেমন? আপনারা জানেন শীতের দিনে স্নান টান একটু দেরি করে, অনেকে করেই না। এসব করাতে যেসব জায়গা চাপা থাকে, জামা কাপড় বেশি পরি, সেই সব জায়গাতে কানাকানি করে আর চুলকানি বলে শব্দ আসে। তা চুলকানির আবার ব্যাপার আছে হেরাফেরি, সেটা হলো ওটা ফিলিংসে হয়। দেখবেন হয়তো ছেলে পাস করেছে বলে বাবা আমি পাস, মানে চুলকাচ্ছে। তা আমি মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা দেখেছি, সেখানে এত ভিড়, ওই চুলকানি আলে আমার পাশেই ছিল। খেলায় বলছে দীপু দাস, ঘোষক বলছেন দীপু দাস কাঠি টোপার সঙ্গে সঙ্গে ধপাস, দীপু দাস বলরামকে বল দিয়েছে, বলরাম বল দিয়েছে চুনিকে, চুনি ননির মতো বল গোলে মেরেছে, গোল। যেই গোল অমনি গন্ডগোল, যার চুলকানি ছিল ফিলিংসে চুল করতে শুরু করেছে। কিন্তু এত ভিড় তো অন্যের গা চুল করছে। পাশের লোক বলছে এই মশাই রক্ত বাইর করে দিলেন যে, বলে তাই তো কই মশাই, এত কাজে এই তো আরাম পাই না কা। তাহলে বুঝুন কী জিনিস। এদিকে আমাদের ওই সেই ভদ্রলোক বলছে যে আরে আরে দুর্যোধন করতে পারবি কি তোদের হরণ? বলে সে কি মশাই, আপনি অর্ধেক ডায়লগ বলছেন, অর্ধেক কাপড় চোপড় দেখাচ্ছেন, কী ব্যাপার? বলে এখন তো দেখায় বেশি, বলে কম, আমিও ওই জন্য দেখাচ্ছি। বললো আপনার হবে না, আপনি আসুন। তারপরে ছিল তোতলা, সে বলছে আরে আরে দু, আর বলে না। বলে সে কি বলুন? বলে আরে দুর্যোধন করতে পারবে কি দ্রৌপদীর হরণ? বলে আপনিও তো হরণ করছেন, হরণ করবেন কি, আপনি তো কাপড় খুলে নিচ্ছেন মশাই। এইবার এলো একজন WW ওই ব্যায়ামবীর, বলে আরে আরে দুর্যোধন করতে পারবি কি দ্রৌপদীর বস্ত্রহরণ? বলে এটা তো উড়ুভঙ্গের দৃশ্য, আপনি উড়ুভঙ্গে আসবেন, আপনি এখন যান। এবার আমার আবার খাওয়া দাওয়া বেশি হয়েছিল, একটু নিম্নচাপ। আজকাল তো বঙ্গোপসাগরে, আপনারা নিম্নচাপ সম্পর্কে ভালোই জানেন, আজকাল বঙ্গোপসাগর, অন্যান্য উপসাগর, সেই সব সাগরে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এবং যে কোনো সময় আবহাওয়া বদলে যাবে। এখানে কী হবে আমি জানি না, কেননা আমিও প্রশান্ত মহাসাগর। তা যা হোক, এইবার সেইখানে এইবার সেখানে শেষ করে দিচ্ছি। সেখানে আমাকে আমি যেই বলছি আরে আরে দয়ের কাছে গ চলে আসছে, আর সর্বনাশ হয়েছে। স্বরবর্ণে ব্যঞ্জন বর্ণের তো সর্বনাশ। আমি যতবারই বলছি আরে আরে আর এগোতে পারছি না। তো মায়ের কাছে শুনেছিলাম ছোটোবেলায় যে একটু কৃষ্ণ পজে দাঁড়ালে নাকি এই চাপটা কমে। আমি আজকাল দেখবেন স্কুল কলেজের সামনে ছেলেমেয়েরা কীরকম কৃষ্ণ পূজে দাঁড়িয়ে আছেন, যাদের বাপ যদি এটা শোনেন তাহলে একটু মাপ নিয়ে নেবেন ছেলের। কিন্তু সর্বনাশ হয়ে গেল, ওই কৃষ্ণপোজ থেকে ওদেরকে মুক্তি দিন। তা আমি ওইভাবেই ছিলাম। তারপরে আমাকে যাত্রা অধিকারী বলল হয় বলুন, নাহলে চলে যান, আমি বন্ধ করে দেবো খাতা। আমি দেখলাম যা থাকে কপালে বলি। আরে আরে দুর্যোধন করতে পারবি কি দ্রৌপদীর
বস্ত্র আর হরণ বলতে পারিনি, তার আগে দেখলাম আমার বস্ত্র নষ্ট হয়ে গেছে। সেই থেকে যাত্রা আর নামা হলো না। আজকে তো সেই মুডে ছিলাম না, যার জন্যে হ্যাঁ, এইটুকুই বললাম। আর আমার অনেক কিছুই আপনার বলার একটা ছিল। ওই সিপির গল্প শুনছিলাম। হ্যাঁ সিপি? হ্যাঁ, আমি তো ফাংশনে যাচ্ছি, আমাকে বলে ধরেছে ছেলে পেলে, আরে মশাই আপনি কি? আমি বললাম, আমি সিপি। বলে আপনি সিপি মানে কংগ্রেস পার্টি? আমি দেখলাম চলবে না চলবে না, দিতে হবে দিতে হবে স্লোগান। আমি বুঝলাম এই জায়গা তো অন্য, গন্ধ আলাদা। বলে আপনি সিপি বলছেন, আপনি কমিউনিস্ট পার্টি? আমরা আজ্ঞে না। আপনি কি ছাত্র পরিষদ? আজ্ঞে না। তাহলে মশাই ঠিক করে বলুন কি সিপি, নাহলে আমরা সিপি খুলে ফেলেছি, বোতল আপনার মাথায় ফাটিয়ে দেবো। আমরা আগে আমি চ্যাটার্জি প্রশান্ত। বলে ও আপনার নাম ডেকেতে যান। এরকম ঘটনাও ঘটেছে এবং এগুলো সত্যি ঘটনা। যা হোক, সবাই ভালো থাকবেন, সবাই একেবারেই সবাই ভালো থাকবেন। হ্যাঁ। স্যার আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা আমি করছি। মাত্র 81 বছর, কেউ দীর্ঘায়ু এখন আমার কামনা করে না, বলে যেভাবে চালিয়েছিলেন ওইভাবে চালিয়ে যান। হ্যাঁ, একেবারেই হ্যাঁ। সুস্থ নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। আমার 81 ইয়ার্স হলো, 2 ডিসেম্বরে আমার জন্ম, এই কিছুদিন আগে জন্মদিন পালন হলো। তা যা হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার যে কথাগুলো খারাপ সেগুলো আপনারা ডিডাক্ট করে দেবেন। অন্য কথাগুলো যদি ভালো লেগে থাকে সেটাকে অন্যদের মধ্যে বলবেন। আপনাদের ভালো হন আপনারা। আর কামাখ্যা দর্শনে গেলে গুয়াহাটিতে একটা ফোন আমাকে করবেন, তাহলে পরে বিভিন্ন জায়গায় আমার ফোন আছে নাম্বার, সেখান থেকে সংগ্রহ করে গিয়ে ফোন করবেন। আমি যতটুকু পারবো আপনাদের মা কামাখ্যার দর্শনে সাহায্য করব, গুয়াহাটিতেও সাহায্য করব। ধন্যবাদ স্যার, আপনারা সবাই ভালো থাকবেন। একদম শেষের দিকে আমরা আর কি, বিষয়টা হচ্ছে আপনি যখন ছিলেন এই করোনেশন স্কুলে, সেই সময় সমসাময়িক অনেক শিক্ষকরা ছিলেন, সেরকম কোনো উল্লেখযোগ্য কারোর কোনো বিষয় কি কিছু মনে পড়ে আপনার? হ্যাঁ, মনে পড়ে আমার নীরেন্দ্রনাথ চাকি মহাশয়, হেডমাস্টার মশাই, ধুতি আর পাঞ্জাবি পরতেন, অপূর্ব। সেই মাস্টারমশাইকে পরে রামকৃষ্ণ বিদ্যাভবনে উনি হেডমাস্টার হয়েছিলেন। তা উনি, আমি বললাম যে, বলে বাবা তুমি কি করো? বেশ ভালো চেহারা, তুমি কি করো? আমি স্যার আমি মাস্টারি করি। খেলাধুলাটা তুমি দেখো? আমি বলে হ্যাঁ। এটা কি তোমার পুরোপুরি দেখা না হাফ? আমি বলি যতটুকু পারি দেখি। বলে কিন্তু তুমি তো অর্থের ব্যাপারে একটু তছরূপ করেছো বাবা। আমি বলি স্যার আমি কী করেছি? বলে 11 জন প্লেয়ার খেলছে, তুমি 13 জোড়া বুট কিনেছো, কী ব্যাপার? তাহলে 2 জোড়া কোথায় নিয়ে গেল? এই টাকাটা কী করেছো? আমি বলি স্যার আপনি শুনেছিলাম খেলাধুলা জানেন। তা এখন তো আমার বিপদ হয়ে গেল। 11 জন প্লেয়ার যে খেলছে তাদের পায়ের নম্বর আর অন্য পায়ের নম্বর এক হবে কি? সেই জন্য 13 জন প্লেয়ার। বলে এটা কাউকে বলুন না। তা ওনার দেহ রক্ষা হয়েছে, উনি মারা গেছেন, উনি স্বর্গে চলে গেছেন। আর স্বর্গে না গেলেও এখন বলবো, যদি কেউ শুনে থাকেন দেবতারা, তাকে স্বর্গে পাঠান, কেননা আমি পেছে পিছে আসছি। স্যার যেন না জানেন যে এই কথাটা বলে দিলাম, এটা গোপন কথা ছিল। চঞ্চল আজকে আপনি বাংলা থেকে আপনি রয়েছেন আসামে, পার্শ্ববর্তী রাজ্য। তো সেখানে এখন ইদানিংকালে যেমনটা দেখা যাচ্ছিল, কিছুদিন আগেও, কয়েক মাস আগেও, যে বাংলা বিদ্বেষ যেমনটা শোনা যাচ্ছিল, ভিন রাজ্যগুলোতে বাংলা বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ, সেরকম কিছু লক্ষ্য করছেন বা সেই ধরনের কিছু আপনাকে ব্যথা দিয়েছে? সেটা আমি এই জুবিন বলে একজন মারা গেলেন, হ্যাঁ, জুবিন গর্গ, তাতে দেখেছি বাঙালি, তারপরে আমাদের অসমিয়া, অন্যান্য সব একত্রিত হয়ে গেছে। আমি অত বড় জনসমাবেশ দেখিনি কোনো দিন আমার জীবনে। 10টা ব্রিগেড এক করলেও তার বেশি হবে এই রকম। তাই তাতে এখন ব্যাপার হলো, যদি প্রত্যেক ইয়েতেই বলে, টিভি চ্যানেল বা আমাদের মানে যে সংবাদ মাধ্যম বা পত্রিকাগুলো, নিউজ পেপার, তারা যদি দৈনিকই বাংলা বিদ্বেষ মন্ত্রীদের মুখ থেকে বেরোয়, না এটা ভিন রাজ্যে বাংলা বিদ্বেষের অভিযোগ ছিল, সেইটাই বলছি। তারা যদি ওখান থেকে মমতার কথা বলে যে মমতার কি ক্ষমতা, অমুক তমুক, কেন ওটা বিজেপি শাসিত রাজ্য,
তাহলে তো সাধারণ মানুষের মধ্যে এটা প্রতিক্রিয়া হবে। কিন্তু আমি এটা হলফ করে বলতে পারি যে রাত 2টোর সময় যদি গুয়াহাটির রাস্তায় ঘুরে বেড়াই, আমি ঘুরেছি, কোনো ভয় নেই। সে সোনার চেন ছিনতাই সব জায়গাতেই হয়। হ্যাঁ, ঘরে ছেলেও ছিনতাই করে নিয়ে তাস খেলে বা নেশা করে, সেটা কথা না। না, তাহলে কি সেই ক্ষেত্রে বাংলার বর্তমান আসামের মধ্যে কোন জায়গা ভালো মনে হয় আপনার? আমি তো আসামে খুব শান্তিতে আছি। এখানে কি শান্তিতে ছিলেন? এখানে শান্তিতে ছিলাম না, মানে আমি বাড়িটা অনেক কষ্টে বিক্রি করে গেছি। এখানে যে আসে খরিদ্দার তাকেই বলে প্রশাসনিক কর্তা যে বলে দে, তাকে বলে দেয় যে এই বাড়ি বিক্রি হয়ে গেছে, আপনারা যান। প্রশাসনিক কর্তা বলতে যারা প্রশাসনের সঙ্গে যুক্ত, আচ্ছা, তাদের ক্ষমতা আছে, 10টা ছেলে তাদের হাতে আছে, তাদের কি প্রশাসন দেব? না স্থানীয় কিছু মানে কি একই বলে, জনপ্রতিনিধি? জনপ্রতিনিধি তো প্রশাসনের সঙ্গে যুক্ত। আজকে যদি আমার বাড়িতে চুরি হয়, দারোগা গিয়ে বলে বা পুলিশ কর্তারা গিয়ে বলে যে আপনি এই শীতটা যেন বন্ধ না করেন, 2 দিনের মধ্যে আমরা তদন্ত করব, এই শীত থাকবে, তখন শীতেই শুতে হবে আমাকে। আর অন্য বাড়িতে হলে তো 6 জনকে ধরে নিয়ে চলে যাবে সঙ্গে না, সঙ্গে। এই যে বাইরের রাজ্যগুলোতে যেমন বাঙালি বিদ্বেষ, সেই বাঙালি বিদ্বেষ কি কোনো জায়গায় ব্যথা দেয় না? না, ওখানে বাঙালি বিদ্বেষ নেই, আমি দেখিনি আজ অব্দি। আমি এই 3 বছর নয়, আমার শ্বশুরবাড়ি ডিব্রুগড়, এখন তিনসুকিয়া, বাঙালি বিদ্বেষ আমি দেখলাম না। আমার শ্বশুরমশাইয়ের কাছে শুনেছিলাম যে বাঙালি বিদ্বেষ হলেই ভালো। আমার 3টে মেয়েরই বাঙালি বিদ্বেষের সময় বিয়ে হয়েছে। এক একটা বাঙালি বিদ্বেষ হয়। হ্যাঁ, মুখার্জি উলাবো মানে মুখার্জি বেরিয়ে হয়, ওই আমার ভালো হয়েছে। তা আমি কিন্তু দেখিনি। যাই হোক স্যার, আমাদের সময় একদম শেষ। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন, এই প্রার্থনা করছি। সকলেই যারা স্যারের আমি সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমি রূপককে ধন্যবাদ জানাই। রূপার দাম বেশি সোনার থেকে, সেই জন্য রূপক বোধহয় বেশি দামের। আমার ভালো লাগলো ওদের ভারত টিভি আরও ভালো হোক, আরও সুন্দরভাবে খবর পরিবেশন করুক। সেই কারণে একটা প্রতিষ্ঠিত তো এখানে আছে রায়গঞ্জ টিভি, তার পাশে দাঁড়িয়ে তাদেরকে অনেক লড়াই করতে হবে। আমি চাই সেই মানসিকতা এদের আছে। সুতরাং ভালোভাবে এরা করুক, এরা আগামীতে জয়যুক্ত হোক, ভগবানের মঙ্গল করুক। আর যারা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন বা অন্যান্যরা, এদেরকে বিভিন্নভাবে যেভাবে সাহায্য করা যায় সংবাদ পরিবেশনের মাধ্যমে, যাতে এরা সকলের দ্বারে দ্বারে পৌঁছে যেতে পারে, সে ব্যবস্থাটা করে দেবেন। সকলকে ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ। সকলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি। অয়মারম্ভ শুভায় ভবতু। সকলে ভালো থাকুন। সাফ কথা। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি।
মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ।